দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের আমাদের আলোচনার বিষয় সাইট নির্দিষ্ট সার ব্যবস্থাপনার জন্য ড্রোন এবং স্যাটেলাইটের ব্যবহার। আলোচনাটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালায় সবাইকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় সাইট নির্দিষ্ট সার ব্যবস্থাপনার জন্য ড্রোন এবং স্যাটেলাইটের পর্যবেক্ষণ বা ব্যবহার। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি প্রবাসী বাঙালি কৃষি গবেষক ডক্টর সৈকত কুমার বসু। ডক্টর বসু, আপনাকে স্বাগত। নমস্কার, আমি আপনাদের সকল শ্রোতাকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। যে বিষয়টা আজকের আমরা আলোচনায় রাখছি, সাইট নির্দিষ্ট সার ব্যবস্থাপনা,
এই বিষয়টা কি? এটা একটা খুব ভালো প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাকে আমরা ওই সাইট নির্দিষ্ট বা আমরাকে একেবারে সহজ বাংলায় যদি করি তাহলে আমরা বলবি যে স্থান নির্দিষ্ট। অর্থাৎ আমরা যখন চাষ করি কি করি, সারা মাঠ জুড়ে টিলিং করি, ফার্টিলাইজার দিই, সার দিই, অথবা কীটনাশক ইত্যাদি ব্যবহার করি। আজকাল এই অতি আধুনিক কৃষিতে বলা হচ্ছে যে আমরা এইটাকে বলা হয় প্রিসিশন এগ্রিকালচার, অর্থাৎ টু দ্য পয়েন্ট এগ্রিকালচার। আমার মাঠের মধ্যে যে সমস্যাটা হবে আমি সেই নির্দিষ্ট জায়গায়, মানে তার কিন্তু একটা আলাদা ল্যাটিটিউড লঙ্গিটিউডের মতো পড়ছে, সেই জায়গাটাতে গিয়ে আমি যদি কোনো সার ব্যবস্থাপনা করি বা কীটনাশক প্রয়োগ করি, এই যে এত বড় একটা কৃষির মাঠ, 20,000 একর হতে পারে, 30,000 একর হতে পারে, বিশাল মাঠের একটি নির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট অ্যামাউন্টে আমি যদি সার প্রয়োগ করি বা কীটনাশক ইত্যাদি প্রয়োগ করি, এই জিনিসটাকে সাইট স্পেসিফিক ফার্টিলাইজার ম্যানেজমেন্ট বা সাইট স্পেসিফিক কীটনাশক ম্যানেজমেন্ট ইত্যাদি আমরা বলে থাকি। সাইট বলতে একটি নির্দিষ্ট জায়গা কৃষির মাঠে। তার মানে আমাদের কৃষক বন্ধুরা যারা এত বছর ধরে চাষ করে আসছেন এবং একটা সামগ্রিক কোনো পর্যবেক্ষণ করে তারা জমিতে সার প্রয়োগ করছেন, এখন থেকে এই ব্যবস্থাপনার ফলে কৃষক বন্ধুদের কিন্তু সেটা আর প্রয়োগ করতে হচ্ছে না। ধরুন একটা গোড়া পচা বা পাতা কোঁকড়ানো কোনো রোগ দেখা দিল যে জায়গায়, সেইটুকু জায়গার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে সার বা সেই স্পেসিফিক সারটা ব্যবহার করতে পারবে। এটাই এই উচ্চ প্রযুক্তির ব্যবস্থাপনা করা হয়েছে, মানে কৃষি বান্ধব তো বটেই এটা, কিন্তু আরো করা হয়েছে পরিবেশগত দিকটার দিকে লক্ষ্য রেখে। অর্থাৎ আমরা যখন সার প্রয়োগ করি, আমরা যখন কীটনাশক প্রয়োগ করি, এটা তো হয় আমি যখন প্রয়োগ করছি আমি কিন্তু প্রয়োজনের থেকে যতটুকু বেশি বা তার থেকে একটু কম হতে পারে প্রয়োগ করে থাকি। এই পদ্ধতিতে একেবারে মাঠের সুনির্দিষ্ট জায়গায় বলা হচ্ছে একটি কৃষি মাঠ কিন্তু একেবারে একরকম নয়। মাঠের এক প্রান্তে যেখানে নাইট্রোজেনের প্রয়োজন, অন্য প্রান্তে হয়তো পটাশিয়াম বা ফসফেটের প্রয়োজন রয়েছে। তাহলে আমরা যদি সুনির্দিষ্টভাবে জানতে পারি যে কোথায় কোন জমির কি প্রয়োজন রয়েছে এবং সেই অনুযায়ী সার প্রয়োগ করি, তাহলে সারের অতি ব্যবহারও হলো না, আবার মাঠের খাদ্য হিসেবে গাছ তার যেখানে যেরকম প্রয়োজন সেরকম দিলাম। এটা জলের প্রয়োগের ক্ষেত্রেও হয়, মানে সেচ ব্যবস্থাতে সারা মাঠের সেচের প্রয়োজনটা কিন্তু একরকম নয়। কোনো জায়গায় খুব বেশি জল দরকার, কোনো জায়গায় একদমই সে জল পাচ্ছে না। সেই জিনিসটাও কিন্তু এই সুনির্দিষ্ট কৃষি বান্ধব, যেটাকে আমরা বলছি সাইট স্পেসিফিক অথবা দিক নির্দিষ্ট ফার্টিলাইজার ম্যানেজমেন্ট বা সার প্রয়োগের যে পদ্ধতি, এইটাতে ব্যবহার করা যাচ্ছে। মানে আপনি এতে খরচাও বাঁচাতে পারছি, আর 2 নম্বর হচ্ছে আমি কিন্তু পরিবেশ দূষণটাকে অনেকাংশে কমিয়ে আনতে পারছি। আর বিশেষ করে যেগুলো বিশাল বিশাল কৃষিক্ষেত্র, 20, 30, 40, 50,000 হেক্টর একর, এই সমস্ত বড় বড় জায়গায় এই জিনিসের মাধ্যমে যেখানে মানুষের পক্ষে এটাকে আর ম্যানেজ করা সম্ভব নয়, সেখানে কিন্তু এই ধরনের প্রযুক্তিটা ভীষণভাবে কাজে লাগছে। এবং এই জিনিসটাকে করার জন্য আমরা ড্রোন প্রযুক্তি এবং স্যাটেলাইট প্রযুক্তি একসাথে ব্যবহার করছি। বাহ, এই যে ড্রোন প্রযুক্তি মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে হোক বা আমাদের দেশে কম বেশি ইদানিং ড্রোনের ব্যবহারটা আমাদের কৃষক বন্ধুদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তারা ব্যবহার করছেন বিভিন্ন কেবিকে থেকে হোক বা যারা রয়েছেন কৃষি গবেষক বা কৃষি বিশেষজ্ঞ যারা, তাদের পরামর্শ অনুযায়ী আমাদের কৃষক বন্ধুরা এখন মাঠে ড্রোনের সাহায্যে সার প্রয়োগ চলছে। কিন্তু এই যে স্যাটেলাইটের ব্যবহারের কথা বলছেন, এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ বা ফসলের পুষ্টি ঘাটতি যে মেটানোর কথা আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে কিভাবে সহায়তা করে? প্রথমে ড্রোনের কথাটা ছোট্ট করে বলি যে ড্রোনটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের সেনাবাহিনী ইত্যাদি তাদের নানান কাজে ব্যবহার করা বা ফটোগ্রাফির কাজে, শুটিং এর ইত্যাদির ব্যবহারের কাজে, এছাড়াও কোনো জিনিস পৌঁছে দেওয়া, ওই যে ডেলিভারি করার যে ব্যাপার রয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু ড্রোন প্রযুক্তি ব্যবহার হয়েছিল। এই সমস্ত ক্ষেত্রে সাফল্যতা দেখার পরে ড্রোনটাকে কৃষিক্ষেত্রেও আমরা এখন অ্যাপ্লাই করতে পারছি, যেটা আমরা আস্তে আস্তে পপুলার হচ্ছে। ড্রোনের সাহায্যে কীটনাশক, ড্রোনের সাহায্যে সার প্রয়োগ, ড্রোনের সাহায্যে অন্যান্য যে সমস্ত কৃষি রাসায়নিকের প্রয়োজন হয় সেগুলোকে তো আমরা ব্যবহার করতে পারি। ড্রোনের সাহায্যে কিন্তু আমরা সুনির্দিষ্ট মাঠের সুনির্দিষ্ট জায়গায় ছবি তুলে আমরা ব্যবহার করছি। তাহলে এখানে স্যাটেলাইটের কাজটা কি হলো, এই যে স্যাটেলাইট যে ইমেজটা তুলছে, এই ইমেজটা একটু অন্য ধরনের। অর্থাৎ এই ইমেজটা একটা তো দূর আকাশ থেকে ছবি তোলা যায়, যেটাকে আমরা এরিয়াল ফটোগ্রাফি বলি, সেটা কিন্তু প্লেনের সাহায্যেও তোলা যায়। কিন্তু স্যাটেলাইট কিন্তু আরো অনেক উপরে, মানে বায়ুমণ্ডলের অনেকটা উপরে। সেইখান থেকে যে তথ্যটা সংগ্রহ করছে সেটা হচ্ছে রিফ্লেক্টেন্সের বেসিসে। কি, মাঠে যখন আমার গাছটা রয়েছে সে যখন হেলদি, অর্থাৎ তার মধ্যে রোগ পোকার আক্রমণ হয়নি বা সে যখন অসুস্থ নয়, তার থেকে যে রিফ্লেক্টেন্স
গাছটা বেরোচ্ছে আর সে যখন ধরো তার জলের একটা স্ট্রেস, অর্থাৎ ঠিক পরিমাণে জল পায়নি, ঠিক পরিমাণে সার পায়নি, বা তার রোগ পোকার আক্রমণ হয়েছে, ছত্রাকের আক্রমণ হয়েছে, এইরকম যখন ঘটনাগুলো ঘটে তার থেকে যে রিফ্লেক্টেন্স সেটা কিন্তু আলাদা তৈরি হয়। তাহলে স্যাটেলাইট এই দুটোর মধ্যে তফাৎ করতে পারে, তার মাঝখানে জটিল অঙ্কের ক্যালকুলেশন রয়েছে, অনেক ম্যাথমেটিক্যাল সফটওয়্যার, ফিজিক্যাল সফটওয়্যার যেগুলোকে ব্যবহার করা হয়, সমস্ত কিছু করে সে তোমাকে এই যে সাইট স্পেসিফিক সুনির্দিষ্টভাবে হয়তো বলছে যে মাঠের উত্তর পূর্ব দিকে এত ডিগ্রিতে এত অ্যাঙ্গেলে এই অঞ্চলটার মধ্যে গাছেরা অসুস্থ রয়েছে, আমরা তার ওয়াটার স্ট্রেস দেখতে পাচ্ছি, অর্থাৎ সেখানে জল কম পড়ছে, অথবা তাকে বললো যে সারের স্ট্রেস দেখতে পাওয়া যাচ্ছে, গাছগুলো থেকে যে রিফ্লেক্টেন্স বেরোচ্ছে সেটা হেলদি গাছের রিফ্লেক্টেন্সের ব্যাপার নয়। আজকাল এরকম প্রচুর যন্ত্রপাতি হ্যান্ড হেল্ড মিটার বেরিয়েছে যেগুলো গাছের পাতার উপর দিয়ে মিটারটাকে স্ক্যানারটাকে পাস করলেও কিন্তু একই ওই সেই একই তথ্য যেটা ও হাতের কাছে আমরা পেয়ে যাই। এটা যেরকম একটা ছোট্ট জায়গায় করা সম্ভব, বিশাল বড় জমি 50,000 একর, সেখানে আমি এই রিফ্লেক্টেন্স ইত্যাদি বুঝবো করে, সেইখানে কিন্তু স্যাটেলাইটের ইমেজারি ব্যবহার করা হয়। প্লাস এই তথ্যগুলো কিন্তু এই যে ক্লাউড কম্পিউটিং সিস্টেম বলি তাতে স্টোর করে রাখা যায় ইন্টারনেটের মাধ্যমে। তার ফলে বিগত 20 বছর ধরে আমার মাঠের চরিত্র কেমন ভাবে পরিবর্তিত হয়েছে সেটা কিন্তু আমি মাঠ পরীক্ষা না করেই স্যাটেলাইট ইমেজারি স্টাডি করে, ড্রোন ইমেজ স্টাডি করে, দুটোকে কম্বাইন করে ডেটাবেসের সাহায্যে আমরা কিন্তু বলতে পারি মাঠের চরিত্র কিভাবে পরিবর্তন হয়েছে, নুনের স্তর হয়েছে কিনা, জলের স্তর কোথাও কোথাও দেখা যাচ্ছে, মাঠের উঁচু জায়গা থেকে জল ঢালুতে নেমে কোথায় আটকে থাকছে এবং আটকে থাকার ফলে সেখানে নুন জমে যাচ্ছে এবং সেই জায়গাটাতে চাষ হচ্ছে না, এবং সেটা বিগত 5 বছর ধরে শুরু হয়েছে। তাহলে আমরা বলছি যে সয়েল হেলথ যে কথাটা বলি, সেই মাটির স্বাস্থ্যটা যেরকম আমরা ফিজিক্যালি পরীক্ষা করি আমাদের ব্লাড ইউরিন পরীক্ষা করার মতো, এখানে কিন্তু এটা ধরা যেতে পারে এমআরআই ইমেজ, ক্যাট ইমেজ, বা আমরা যেসব স্ক্যানিং করতে থাকি এটাও এক ধরনের আমরা বলতে পারি মাটির স্ক্যানিং, জমির স্ক্যানিং, যার সাহায্যে এই গুরুত্বপূর্ণ তথ্য এবং তার ইতিহাসগত তথ্যও কিন্তু আমরা বলতে পারি। বিগত 10 বছর ধরে এই চাষের জমিতে কি কি চাষ হয়েছে এবং মাটিটা কিভাবে পরিবর্তিত হয়েছে সেটাও কিন্তু ধারাবাহিকভাবে দেখে আমরা কি চাষ করব, কোন জায়গাটায় করব, কোন জায়গাটায় করব না, কোন জায়গায় আমরা সার প্রয়োগটা বেশি করব, কম করব, এইটাকে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারি। বাহ, খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করলেন স্যাটেলাইটের কার্যকলাপটা কিভাবে আমাদের কৃষিক্ষেত্রে প্রয়োগ হতে পারে বা হয়। এই প্রসঙ্গে একটা প্রশ্ন মাথায় আসছে যে ড্রোন ভিত্তিক পর্যবেক্ষণ, যেহেতু ড্রোনটা আমাদের একটা নিজেদের আয়ত্তের মধ্যে থাকছে, তার ডিস্টেন্সটা সেখান থেকে একটা পর্যবেক্ষণ, আর স্যাটেলাইট বহু কিলোমিটার দূর থেকে, অনেক উঁচু থেকে, কয়েক হাজার কিলোমিটার সেই উঁচু থেকে তারা পর্যবেক্ষণ করছে বা ছবি তুলে একটা বিশ্লেষণ হচ্ছে। সেক্ষেত্রে কোনটার বেশি কার্যকরী বলে মনে হয়? কোনটার কার্যকারী বলতে, যে স্যাটেলাইট ইমেজারি যদি বিশাল এলাকা হয় বা আমি একটা বিরাট কৃষি, ধরো আমি বললাম যে কোচবিহার ডিস্ট্রিক্টের আমি জমির কৃষির প্রোফাইল করতে চাইছি, যে সেখানকার জমির চরিত্রগুলো কেমন, বিগত 10 বছর ধরে জমির চরিত্র কেমন হয়েছে, কেমন থাকছে, এইরকম যদি বিশাল পরিমাণের কাজ করতে চাই সেখানে আমার স্যাটেলাইট প্রযুক্তি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ড্রোন হচ্ছে একটা নির্দিষ্ট মাঠের জন্য বা একটা নির্দিষ্ট তার লিমিটেশন রয়েছে যে এত কিলোমিটারের মধ্যে আমরা তাকে প্রয়োগ করব, 10 মিটারের বেশি তাকে উচ্চতা দেবো না। কেন তুমি জানো যে সরকারি ক্ষেত্রে, আমাদের নয় সারা পৃথিবীতেই ড্রোন খুব বেশিতে উঠতে দেওয়া হয় না, তার কারণ পাখি ইত্যাদির সাথে তাতে ধাক্কা লাগতে পারে, অনেক সময় অনেক উড়ুক্ষ পাখি এছাড়াও আমাদের প্লেন যাতায়াত করে, তার সেফটি বা সিকিউরিটির জন্য 10-15 মিটারের বেশি তাকে অ্যালাউ করতে দেওয়া হয় না। এবং ড্রোন কখন চলবে, কখন, স্যাটেলাইট তো তার মধ্যে আমাদের সেই উপগ্রহ মাধ্যমে আমাদের সিস্টেমটা রেডি করা রয়েছে, তার সাথে আমাদের কিন্তু বিমান চলাচলের কোনো ইন্টারফারেন্স হচ্ছে না। এইগুলো যদি আমরা নির্দিষ্টভাবে না দেখি, তাই জন্য আমাদের ড্রোন কখন ব্যবহার করব, কতটুকু ব্যবহার করছি, কোন এলাকায় ব্যবহার করছি, তার জন্য কিন্তু পারমিশন লাগে। এই পারমিশনগুলো না নিয়ে যারা করছেন ধরা পড়লে কিন্তু এর শাস্তি আছে, আমাদের দেশ বলে না সারা জায়গায়, কারণ এর পিছনে একটা সেফটি সিকিউরিটির একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। তাহলে এবার ধরো আমি ড্রোনের মাঝখানে একেবারে ড্রোনটাকে নিচে নামিয়ে এনে একেবারে গাছের পাতায় কিরকম পোকামাকড় হচ্ছে তার কাছাকাছি কাছ থেকে যে ছবিটা পাচ্ছি সেটা আমি করতে পারবো, বা আমি যেখানটায় ঘন ক্ষেতের মধ্যে চট করে যে জায়গায় পৌঁছতে পারবো না, ড্রোনের সাহায্যে কিন্তু আমি স্যাটেলাইট থেকে একটা তথ্য পেলাম যে বলছে যে মাঠের উত্তর পূর্ব কোণের এই অংশে তোমার সমস্যা হয়েছে। সেই সমস্যাটা তো তুমি রিফ্লেক্টেন্স যেটা দেখছো একেবারে ফিজিক্যালি চোখের সামনে গাছের পাতার অবস্থাটা কিরকম, গাছগুলো নুয়ে পড়ছে, মুড়ে যাচ্ছে, সেইটা দেখার জন্য আমি যদি ড্রোনকে সেখানে পাঠাতে পারি, তাহলে সে নির্দিষ্টভাবে তোমার সেই ছবিগুলো তোমাকে তুলে পাঠালো, তাহলে সেই ছবিটা অ্যানালিসিস করতে পারলে তোমার কাজে লাগবে। তাহলে ড্রোনকে আলাদাভাবে ব্যবহার করা যায়, স্যাটেলাইটে আলাদাভাবে ব্যবহার করা যায়, কিন্তু ড্রোন স্যাটেলাইট ইমেজারিকে যদি একসাথে অ্যাপ্লাই করা যায় তাহলে অতি উচ্চ কৃষি প্রযুক্তির ক্ষেত্রে বিরাট অঞ্চলগুলোতে
আমরা কিন্তু ভীষণভাবে এই সারের ব্যবহারটাকে সুনির্দিষ্ট করতে পারবো এবং এতটুকু সার নষ্ট হবে না। ঠিক যেখানে যতটুকু প্রয়োজন আমরা সেখানে ততটুকুই অ্যাপ্লিকেশন করছি এবং এইটাকে বলা হয়, আজকাল একটা প্রযুক্তিগত টার্ম হয়েছে, তাকে বলা হয় ভ্যারিয়েবল রেট। অর্থাৎ মাঠের বিভিন্ন জায়গায় তোমার জলের প্রয়োজন আলাদা, সারের প্রয়োজন আলাদা, কীটনাশক প্রয়োজন আলাদা। একটা মাঠের মধ্যেও তার অঞ্চল ভিত্তিক হিসেবে কার কি পরিমাণে সার, কীটনাশক অথবা জলের প্রয়োজন সেই অনুযায়ী যদি আমরা করি তাকে ভ্যারিয়েবল রেট টেকনোলজি বলা হয়। এটা একটা বলা হচ্ছে যে বিভিন্নতা অনুযায়ী আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু কৃষি প্রযুক্তিটাকে চেঞ্জ করে একবারে মাঠের নির্দিষ্ট কোণায় কি কি প্রয়োজন সেইটা তৈরি করে ফেলতে পারছি, যে প্রযুক্তি আগে ছিল না, এখন এটা বহুলভাবে ব্যবহৃত হতে শুরু হয়েছে। আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু জানিয়ে রাখি এই প্রসঙ্গে যে সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে কৃষকদের স্বার্থে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। তাদের আয় যাতে বৃদ্ধি হতে পারে, তাদের উৎপাদিত পণ্য যাতে নির্দিষ্ট দাম পেতে পারে, সে ব্যাপারে সব রকমভাবে দুই সরকার, কেন্দ্র রাজ্য উভয় সরকার তো তদবির করছেন, ব্যবস্থা করছেন। এবং এই যে আজকের আমাদের আলোচনার বিষয়টি কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি এবং খুবই উচ্চমানের প্রযুক্তি যেটা আপনি বলছেন, এটাকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের কৃষক বন্ধুরা উপকৃত হতে পারে সে ব্যাপারটা আমাদের আজকের আলোচনায় উঠে আসছে। এবারে যেটা জানতে চাইব যে আপনারা তো দীর্ঘদিন ধরে বিদেশে গবেষণা করছেন এবং আপনাদের অভিজ্ঞতা রয়েছে, সেখানকার কৃষি দেখছেন, সেখানকার প্রযুক্তি দেখছেন, উন্নত টেকনোলজি তারা ব্যবহার করে চাষ করছেন হাজার হাজার বিঘা। এবং আমাদের দেশে যখন এখানে দেখছেন কৃষিকাজের ধরন, এমন কি কোনো রকম উদাহরণ রয়েছে আপনার অভিজ্ঞতা থেকে যে কোনো কেস স্টাডি দেখেছেন যে ড্রোন বা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে বিশাল কিছু উন্নতি করেছে এরকম? মানে আমরা যদি প্রথম বিশ্বের দেশগুলোকে দেখি, অর্থাৎ আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এই সমস্ত যে অঞ্চলগুলোতে, এখন তো এখানে চাষের জমির এলাকাগুলো অনেক বিস্তৃত, বিশাল বড়। এইখানে কিন্তু সম্মিলিতভাবে এবং চাষিরা অনেক বেশি সম্পন্ন, অর্থাৎ তারা রীতিমতো ধনবান। এবং কোনো কোনো ক্ষেত্রে এই কৃষি জমিগুলো কিন্তু বড় বড় কোম্পানিরা চালাচ্ছে, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলোকে বলে বহুজাতিক কোম্পানি, তাদেরও নিজের বিরাট বিরাট কৃষিভূমি রয়েছে। তাহলে সেই সব জায়গায় এই প্রযুক্তি কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আগেই বলেছি, খুব বড় অঞ্চল যদি হয় যেগুলো মানুষের একার পক্ষে আর ম্যানেজ করা সম্ভব নয়, সেইখানে কিন্তু এই প্রযুক্তি, আমি বলছি আমেরিকা, কানাডা, ইউরোপের দেশ, ইংল্যান্ড, এই সমস্ত অঞ্চল, অস্ট্রেলিয়া, সর্বত্র যেখানে খুব বিশাল বড় কৃষিভূমির ব্যবহার রয়েছে সেখানে কিন্তু এই ড্রোন, সম্মিলিত স্যাটেলাইট ইমেজারি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এবার আমাদের সভাপতির প্রশ্নটা আসে, তাহলে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যাবে? ভারতবর্ষের ক্ষেত্রে এই দুটো কৃষি প্রযুক্তির ব্যবহার করার নিশ্চয়ই সুযোগ রয়েছে। আমাদের ড্রোন প্রযুক্তিটা যেহেতু সহজলভ্য বা যেহেতু এটা চাষি নিজে আপাতত কন্ট্রোল করতে পারছেন, এইটা অধিক পপুলারিটি পাচ্ছে। কিন্তু স্যাটেলাইট টেকনোলজিটা কিন্তু সরকারের হাতের ব্যবহার। আমাদের কিন্তু উপগ্রহ ভারতের যে সমস্তগুলো রয়েছে সেই সিস্টেমটা কিন্তু ইসরোর আন্ডারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়েদার প্রেডিকশন থেকে শুরু করে সমস্ত তথ্য তারা দিচ্ছে। আমাদের মানে কি বলে যে সামরিক খাতেও সেগুলোকে আমাদের ব্যবহার করছে। কৃষি ক্ষেত্রেও কিন্তু আমি বলছি যে এই যে বললাম, একটা বিশাল অঞ্চল, একটা কোনো রাজ্যের, একটা কোনো ডিস্ট্রিক্ট, তাদের যে চাষের জমি, তাদের যে বনভূমি, তার চরিত্র, তার তথ্য, এইগুলো কিন্তু সরকারের ডকুমেন্টেশন করা উচিত। তার কারণ আগামী দিনে এই ড্রোনের সাথে কিন্তু স্যাটেলাইট টেকনোলজি আমরা ভারতবর্ষের ক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহার করতে পারবো। ইতিমধ্যে যেহেতু সরকারের হাতে এই স্যাটেলাইট ব্যবহারের প্রযুক্তিগত সুযোগটা রয়েছে, এই জমির চরিত্রের পরিবর্তন, অর্থাৎ সামনের 5 বছর বা আগের 5 বছরও কেমন হয়েছে সেই তথ্য যদি আমরা রাখতে পারি, সেই তথ্য কিন্তু আমাদের চাষের ক্ষেত্রে ব্যাপকভাবে কৃষকদের সাহায্য করবে। সেই তথ্য ব্লক ডেভেলপমেন্টে, কৃষির যেসব নির্দিষ্ট ছোট ছোট ইউনিটগুলো রয়েছে তাদের কাছে চলে যাবে। তাহলে একজন চাষি যে তার মৌজা বা তার চাষটা এই বড় জায়গার যে জমিটা পড়ছে, সেই জমি সংক্রান্ত যে তথ্যটা স্যাটেলাইটের কি জেনারেল রয়েছে সেই তথ্যটাতে সংগ্রহ করতে পারবে। আগামী দিনে কিন্তু কম্পিউটার প্রশিক্ষিত বা আজকাল এআই টেকনোলজি চলে আসছে, তার ফলে কিন্তু এই চাষিকে ছোট্ট জমির মধ্যেও তার কিরকম চরিত্র, তার রিপোর্টটা কেমন হবে স্যাটেলাইট ইমেজারি, সেটা কিন্তু দিয়ে ফেলা সম্ভব। সেই প্রযুক্তি এসে যাচ্ছে এবং আগামী দিনে এটা আরো বেশিভাবে সহজলভ্য হবে, তার দামও কমে আসবে এবং সেগুলো কৃষকরা সরকারি সহায়তায় এই প্রযুক্তিটাকে অ্যাভেল করতে পারবে, তারা ব্যবহার করতে পারবে। চাষের ক্ষেত্রে, প্রেডিকশনের ক্ষেত্রে কতটা ক্ষতি হচ্ছে, কতটা এবছর আমার চাষ ফলন ভালো যাচ্ছে, এই সমস্ত কিন্তু উইদিন আ ভেরি শর্ট টাইম আমরা অ্যানালাইজ করে ফেলতে পারবো। সুতরাং প্রযুক্তিটা আছে, এককভাবে চাষিরা এখন ড্রোন প্রযুক্তিটা বেশি ব্যবহার করছে। সরকারের উচিত আমি মনে করি আমাদের কৃষি অঞ্চলগুলোকে স্যাটেলাইট ইমেজারির অন্তরে এনে ব্যাপক গবেষণা করে তার
জমি চরিত্রগুলোকে ডকুমেন্টেশন করে ফেলা খুব দরকার। এটা আগামী দিনে ভীষণভাবে সাহায্য করবে যখন কৃষকরা দুটো তথ্য একসাথে নিয়ে কাজ করবেন। খুব স্বাভাবিক। এবং স্যাটেলাইট থেকে তারা পর্যবেক্ষণের যে রিপোর্টটা হাতে পাবেন তার ভিত্তিতে খুব নিজে মাইনিউটলি ড্রোন দিয়ে সেগুলো সমাধান করতে পারবেন, আরো কাছে থেকে দেখতে পাবে যে সেই ড্রোনের প্রযুক্তি কি করছে। আরেকটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যদি কোঅপারেটিভ ভাবে করেন, অর্থাৎ এলাকার 10 জন 15 জন 20 জন 30 জন চাষি তারা যদি একসাথে মিলে একটা কোনো বড় চাষে হাত দেন, কথা বললাম যে তারা হয়তো মনে করলেন যে 20 জন মিলে একসাথে বিরাট করে পাট চাষ করবেন। এই যে জমিগুলোকে জুড়ে নেওয়া হলো, জুড়ে নেওয়া মানে সুতো দিয়ে জোড়া নয়, প্রযুক্তির মাধ্যমে যে জুড়ে নেওয়া হলো, তার যে ম্যাপ তৈরি হবে, তার যে প্রোফাইল তৈরি হবে, তখন কিন্তু এই স্যাটেলাইট ড্রোন মারাত্মকভাবে কাজে আসবে। একেবারে মাঠের কোন জায়গায় কি ধরনের সমস্যা দেখতে পাচ্ছি চাষি একেবারে হাতের নাগালে চলে আসবে। এখন তো বিদেশে ইরিগেশনটাও এরভাবে চলছে, অর্থাৎ যখন মাঠের যেখানে যে সময় প্রয়োজন জলের, সেখান থেকে স্যাটেলাইট ইমেজারি তাকে সিগন্যাল করছে এবং চাষিকে কিছু করতে হচ্ছে না, সেই সিস্টেমটাই তার জল ব্যবহার সিস্টেমটাকে গিয়ে ইনস্ট্রাক্ট করছে যে তুমি এই জায়গায় গিয়ে জল দাও, এবং সেই জায়গায় গিয়ে সে জল দিচ্ছে। এই জিনিস অলরেডি বিদেশে ব্যাপকভাবে এসে গেছে। ভারতবর্ষেও আস্তে আস্তে এই প্রযুক্তির প্রসার হচ্ছে, এখন গবেষণামূলক স্তরে রয়েছে। এবং আমাদের ভারতবর্ষের যে বিপুল পরিমাণে স্যাটেলাইট ইনভেস্টমেন্ট হয়েছে এবং যে প্রযুক্তি অলরেডি আছে ইসরোর হাতে, এই ইসরো এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ যদি একসাথে কাজ করে, এটাতে কিন্তু কিংবদন্তি ফল হবে আগে থেকে, এটা আমরা বলে রাখতে পারছি নিঃসন্দেহে। এবং আমাদের কৃষকরাও আশা করি আজকের অনুষ্ঠান থেকে খুবই উদ্বুদ্ধ হবেন। এমন একটা সুন্দর আলোচনা এবং উন্নত প্রযুক্তি নিয়ে আলোচনা চলছে তাদের স্বার্থে। তবে প্রত্যেকটা বিষয়ে তো একটা ভালো মন্দ ব্যাপার থেকে থাকে। আমরা শুধু এতক্ষণ ভালোর ব্যাপারটা বলে এলাম, কিন্তু এই যে ড্রোন হোক বা স্যাটেলাইট প্রযুক্তি প্রয়োগ করে তার কৃষি পর্যবেক্ষণ করা, সেক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ তো রয়েছে। সমস্ত প্রযুক্তির কিছু না কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেটা কি হতে পারে? এইখানকার যেটা, এটা তো খুব ছোট জমির ক্ষেত্রে আমি বলবো না বড় চ্যালেঞ্জ, কিন্তু খুব বড় জমি যদি হয়, এই কোঅপারেটিভের কথা বলছি, যে স্যাটেলাইট আমাকে মেসেজ করছে যে মাঠের নির্দিষ্ট অঞ্চলে একটা সমস্যা হয়েছে। এবার সারাদিন আমি এরকম হয়তো 20টা মেসেজ বা 2-3 দিন আমি 50টা এরকম মেসেজ আলাদা আলাদা করে পাচ্ছি। স্ট্যাটিস্টিক্যালি সাংখ্যিক দিক থেকে আমাদের বলা হয় যে 10-15টা কিন্তু আমাকে ফিজিক্যালি ভেরিফাই করে দেখাটা দরকার। অর্থাৎ যে চাষি অথবা যে অবজারভেশন বা কৃষি কর্মী যারাই রয়েছে, যে মাঠের ওই নির্দিষ্ট জায়গায় যে সমস্যাটা বলছে সেটা কিন্তু ফিজিক্যালি ভেরিফাই করে গিয়ে দেখা উচিত। হয়তো দেখা গেল যে কোথাও একটা জল জমে গেছে, আমি যে রিফ্লেক্টেন্সটা স্যাটেলাইট ইমেজারি আমাকে পাঠাচ্ছে, সেই ইমেজারিটাতে সে বলছে যে মানে মাঠের ওই জায়গাটাতে রোগগ্রস্তর মতো দেখতে লাগছে, তার একটা ক্যালকুলেশনের গন্ডগোল হচ্ছে। এটা কিন্তু হতেই পারে টেকনোলজির ক্ষেত্রে। এবার 50টা আমার পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু আমি প্রতি 50টায় 10টা বা প্রতি 50টায় 5টা যদি ফিল্ড ভেরিফিকেশন করি, তাহলে কিন্তু আমরা এই বিপদের আওতায় পড়বো না। তাহলে প্রযুক্তি আছে, প্রযুক্তিকে আমরা বিশ্বাস করব, কিন্তু তার সাথে একটা ফিল্ড ভেরিফিকেশনের ব্যাপারও কিন্তু এখানে বলা হয়, যে মাঝে মাঝেই যে ডেটাটা পাঠাচ্ছে সেটা ঠিক দেখছে কিনা। অর্থাৎ মেশিনের তো ভুল হতেই পারে, মেশিন তো খারাপ হতেই পারে, যন্ত্রাংশ কোনো তথ্য ভুল করছে কিনা সেটা দেখার জন্য কিছু অবজারভেশন আমাকে মাঠে গিয়ে করতে হবে, এটা কম্পালসারি। এটা আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা দীর্ঘদিন ধরে প্রথাগত চাষ করে আসছেন, সেই প্রথাগত চাষের বাইরে বেরিয়ে এসে যে উন্নত প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিকে আমাদেরকে গ্রহণ করতে হবে, যার ফলে শুধুমাত্র যে স্মার্ট হতে হবে তো তা নয়, সেই সঙ্গে সচেতন। আপনি কিন্তু একটা দারুণ কথা বলে ফেলেছেন, সেটা হচ্ছে যে এই যে উন্নত কৃষি প্রযুক্তি যেটা সারা পৃথিবীতে ব্যবহার হচ্ছে, এটার নাম স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট কৃষি একে বলা হচ্ছে। সুতরাং সত্যি কথা, এটা স্মার্ট মানে ইন্টেলিজেন্ট, অর্থাৎ এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাচ্ছে, যে মানুষের বুদ্ধির আর তার দরকার নেই, প্রযুক্তি তার সিস্টেমটাকে এমনভাবে ডেভেলপ করে ফেলছে যে সেই স্নায়ুতন্ত্রের মধ্যে তথ্য পাঠানোর মতো করে আমাদের তথ্য দিয়ে দিচ্ছে যে মাঠের কোন জায়গায় আমাদের কি করতে হবে। বেশ, আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ হয়ে এসেছে, আমাদের সময় ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে, আমাদের থামতে হবে এখানে। আজকে আমরা আলোচনা করছিলাম সাইট নির্দিষ্ট সার ব্যবস্থাপনার জন্য ড্রোন এবং স্যাটেলাইটের প্রয়োগ বা ব্যবহার, এবং এটাকে কিভাবে আমরা কৃষি ক্ষেত্রে কাজে লাগাতে পারি উন্নত কৃষির ক্ষেত্রে, যেহেতু আমাদের সবার টার্গেট একটাই, কৃষক বন্ধুদের যাতে সুস্থায়ী একটা আয় হতে পারে একদম, এবং কৃষি ক্ষেত্র থেকে তারা যাতে মুখ না ফিরিয়ে নেন। এবং এ প্রসঙ্গে এতক্ষণ বিস্তারিতভাবে জানালেন প্রবাসী বাঙালি কৃষি বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। ডক্টর বসু, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য। শ্রোতা বন্ধুদের আমি আমার আন্তরিক ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।